আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত অনুষ্ঠান মার্কেট ওয়াচে। আমি মুস্তাক সাদেক। প্রিয় দর্শক, আমরা এই অনুষ্ঠানে পুঁজিবাজার নিয়ে আলোচনা করি। আমি কয়েক সপ্তাহ ধরে একই আলোচনা করছি যে আমরা আশার কথা শোনাচ্ছি আপনাদেরকে যে আগামী সপ্তাহটা হয়তো ভালো যাবে। আমরা এই কথা বলেছিলাম যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা যদি বাজারে অ্যাক্টিভ হয় তাহলে বাজার মোমেন্টাম পাবে। আমরা এই কথা বলেছিলাম যে ব্যাংকগুলোর ডিভিডেন্ড ডিক্লেয়ার করার সময় আসছে এবং সেই ডিভিডেন্ড ডিক্লেয়ার করলে পরে হয়তো বাজার মোমেন্টাম পাবে। আমরা বলেছিলাম যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং মার্চেন্ট ব্যাংকগুলো যদি অ্যাগ্রেসিভ হয়, একটু ভালো হয়, মার্কেট গতি পাবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা সমস্ত আশার কেমন বাজার মোমেন্টাম পাচ্ছে না, বাজার চলতেছে কিন্তু বাজার একটা যে মোমেন্টাম বা গতি ভোলাটিলিটি সেটা যেমন হচ্ছে না। কেন? যে ব্যাংকগুলো কিন্তু ডিভিডেন্ড খুব খারাপ দিচ্ছে না, ভালো ভালো ডিভিডেন্ড দিচ্ছে, বেশ ভালো ডিভিডেন্ড দিয়েছে, তারপরও মানে বাজারে তেমন গতি নাই, মানে মোমেন্টাম আসতেছে না। কেন আসতেছে না, কী কারণে বাজারে গতি পাচ্ছে না, ইত্যাদি নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন আলোচক আলোচনা করেছে। আজকে আমাদের সঙ্গে আলোচনা করবেন প্রফেসর এম শাহজাহান মিনা। উনি ঢাকা ভার্সিটির একজন অধ্যাপক এবং উনি ফাইন্যান্সের অধ্যাপক এবং পুঁজিবাজার বিশ্লেষক। আমাদের সঙ্গে আরেকজন আছেন সালেহ আহমদ সাহেব, তিনি সিও আইআইডিএফসি ক্যাপিটাল লিমিটেড, উনি একজন মার্চেন্ট ব্যাংকের সিও, উনিও আমাদের সঙ্গে আলোচনায় থাকবেন। প্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গে আলোচনায় আসতে পারেন। আমাদের যে স্ক্রলে যে টেলিফোন নাম্বারটা দেওয়া আছে সেখানে টেলিফোন করে আমাদের সঙ্গে আলোচনায় যোগদান করতে পারেন। প্রথমেই আমি আলোচনায় যাচ্ছি জনাব প্রফেসর এম এ শাহজাহান মিনা। আমরা আজকে আমি তো ভূমিকায় যেটুকু বলছিলাম যে বাজার কেন গতি পাচ্ছে না, বাজারে একটা মোমেন্টাম আসতেছে না, বাজারের ভলিউম যদি বয়স নট ব্যাড, দ্যাট 400-500 কোটি টাকা হচ্ছে, খুব একটা খারাপ কিছু না। কিন্তু যে বাজারে যে একটা ভোলাটিলিটি বা মোমেন্টাম যেটাকে আমরা বলি, এইটা পাচ্ছে না। এটার কারণটা কি? আপনার বিশ্লেষক হিসেবে আপনার কাছে কি মনে হচ্ছে? আপনাকে ধন্যবাদ মুস্তাক সাহেব। হ্যাঁ, আপনি যে প্রশ্নটি তুলেছেন এটা নিয়ে আমরা কিন্তু আগেও বেশ অনেকবার কথাবার্তা বলেছি, কিন্তু যেহেতু আবার আপনি প্রশ্নটা তুলেছেন ওই কারণেই যে এত কিছু বলার পরেও কোনো কাজ হচ্ছে না, অর্থাৎ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা আমাদের বাজারে এখনও ওইভাবে অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে না। আমি সেই পরিপ্রেক্ষিতে বলছি, দেখুন আমাদের যে বাংলাদেশের যে পুঁজিবাজার বা আমরা যে ক্যাপিটাল মার্কেটের কথাই বলি, এই ক্যাপিটাল মার্কেটে কতগুলি যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলিতে একটা হচ্ছে যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা যদি অ্যাক্টিভ হয়, তাদেরকে দেখে বাজারটা যখন একটু ঊর্ধ্বগতির দিকে আসে, তখন ইন্ডিভিজুয়াল ইনভেস্টর যারা সাধারণ বিনিয়োগকারী বা স্মল বিনিয়োগকারী যারা আছে, তখন তারা কিন্তু বাজারের দিকে আসে। কিন্তু দীর্ঘদিন ধরে আমরা দেখছি যে জিনিসটা হচ্ছে না। না হওয়ার পিছনে কতগুলি কারণ আছে। এক নম্বর কারণ তো আমরা জানি যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যারা আছে তাদের নিজস্ব মূলধনের কিন্তু যথেষ্ট ঘাটতি আছে। যেমন ঘাটতি থাকার কারণ হচ্ছে যে তারা ইতিপূর্বে টাকা বিনিয়োগ করে ব্লকড হয়ে গেছে এবং সেইখান থেকে তারা বেরিয়ে আসতে পারছে না। আর আরেকটা হচ্ছে তাদেরকে পরবর্তীতে আবার যে ক্যাপিটাল ইনজেক্ট করার যে একটা ব্যবস্থা, সেটাও কিন্তু করা হচ্ছে না। যেমন আমি বলি যে যদি আমরা বিশেষ করে মার্চেন্ট ব্যাংকের কথা বলি, মার্চেন্ট ব্যাংক কিন্তু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ভিতরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। তো এই মার্চেন্ট ব্যাংকগুলি কিন্তু ক্যাপিটালের যথেষ্ট স্বল্পতা আছে এবং তাদের ক্যাপিটালের কথা বলা হয়েছে মিনিমাম 25 করোড়, এবং আমরা জানি যে এরকম 25 করোড় টাকার উপরে খুব বেশি যে মার্চেন্ট ব্যাংক আছে মনে হয় না। একমাত্র শুধু ব্যাংকগুলির যে সাবসিডি তারা তাদের কিছু টাকা আছে, অন্যান্য যে প্রাতিষ্ঠানিক মার্চেন্ট ব্যাংক তাদের কিন্তু এই ধরনের ক্যাপিটাল নেই এবং যেটা আছে সেটা তাদের অলরেডি ব্লকড হয়ে আছে। তারা নিজেরাই অনেক বেশি দামে কিনে ব্লকড হয়ে গেছে, বা তাদের যারা ক্লায়েন্ট তাদের বিনিয়োগ ওখানে আটকা আছে, এই জন্য তারা ক্যাপিটাল সাপ্লাইটা কিন্তু তারা ঠিকমতো দিতে পারছে না। এটা এক নম্বর কারণ। দুই নম্বর, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী হচ্ছে মিউচুয়াল ফান্ড। আমাদের দেশে মিউচুয়াল ফান্ডগুলি আপনি জানেন সরকারি যে আইসিবিগুলি ছাড়াও আর প্রাইভেট সেক্টর যেগুলি আছে, এগুলি প্রাথমিক পর্যায় থেকে এমনভাবে মিসম্যানেজমেন্টে পড়ে গিয়েছিল,
অর্থাৎ তারা যে অ্যাসেট ম্যানেজাররা ঠিক সেভাবে ম্যানেজ করতে ঠিকমতো তাদেরকে গাইড করতে পারেনি। অর্থাৎ ওখানে কিন্তু আমার কাছে যেটা মনে ওই জায়গাটায় ম্যানেজমেন্ট এফিসিয়েন্সির যে ব্যাপারটা আছে ওইখানে যথেষ্ট ঘাটতি ছিল। অর্থাৎ তারা দক্ষতার সঙ্গে ওইখানে টাকাটা বিনিয়োগ করতে পারেনি, বিনিয়োগ না করাতে এখন তারা ব্লকড হয়ে আছে। মানে আমার কাছে যেটা মনে হচ্ছে, যেটা মিনা ভাই, যে দে আর আনএক্সপিরিয়েন্স ছিল, তারা এই ধরনের অ্যাসেট ম্যানেজ করেনি আগে পূর্বে। যখন বাজার ঊর্ধ্বগতিতে একদম মানে বাবেল অবস্থায় ছিল, তখন ওনারা শেয়ার কিনে বসে গেছেন এবং বিভিন্ন কিছু কারণে আজকের যে মিউচুয়াল ফান্ডগুলো ছিল আমাদের সেভার, সেটার উপর আর এখানে তাদের অর্থাৎ তারা কিন্তু এখন ওখানে আর অপারেট করতে পারছে না। কারণটা হলো কি, তারা অনেক বেশি দামে কিনে ফেলেছিল। আপনি যে বললেন যে অভিজ্ঞতার অভাব, শুধু অভিজ্ঞতার অভাব বললে শুধু ভুল হবে। অভিজ্ঞতা এবং প্রফেশনাল যে নলেজ দরকার, এই দুইটা জিনিস ওখানে যথেষ্ট ঘাটতি আছে। তা যেখানে নলেজের ঘাটতি আছে, যেখানে অভিজ্ঞতার ঘাটতি আছে, সেখানে টাকা তারা বিনিয়োগ করে ফেলেছে। একটুখানি আমার একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি প্রশ্ন করতে যাচ্ছি যে আমাদের বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে বড় বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বা বড় বড় বিনিয়োগকারীরা কেন ইনভেস্টমেন্ট করতে চাচ্ছে না, এটা আমি জানতে চাচ্ছি। আমরা দর্শক, আপনাদের আলোচনা শুনে থাকলে আপনি বুঝতে পারছেন আমরা এটা নিয়ে আলোচনা করতেছি। আলোচনা আপনি থাকেন আমাদের সঙ্গে, আপনি আলোচনা শুনতে পাবেন। আমাদের সঙ্গে মার্চেন্ট ব্যাংকের সিও আছেন। মার্চেন্ট ব্যাংক নিয়ে মিনাজ ভাই আলোচনা শুরু করলেন। তো সিও সাহেব কি বলেন আমাদেরকে আজকের মার্কেটের দুরবস্থা ঠিক আমি বলবো না, মার্কেটের যে গতি, আমি চাচ্ছি যে মার্কেট গতি পাচ্ছে না, ভোলাটিলিটি আসতেছে না। ধন্যবাদ। এটার কারণ স্যারের সাথে আমি পুরোপুরি একমত যে আমাদের যে মার্চেন্ট ব্যাংকগুলো আছে, ইনস্টিটিউশন ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের যে মার্চেন্ট ব্যাংকগুলো আছে, তাদের হয়তো ফাইন্যান্সিয়াল সলভেন্সি কিছুটা আছে, কিন্তু অন্যান্য যারা মার্চেন্ট ব্যাংক আছে তাদের তো মনে হয় আমার ধারণা যে তাদের বাজারেও পার্টিসিপেশন নাই, তারা জাস্ট 2-3টা কাজ নিয়ে তারা ব্যস্ত, ইস্যু ম্যানেজমেন্ট অ্যান্ড আন্ডার রাইটিং। এছাড়া তারা অন্য কোনো কাজে যায়ও না, তারা করার চেষ্টাও করে না। এবং তাদের ফান্ড কীভাবে বাড়ানো উচিত, মানে ফান্ডের স্ট্রেংথটা বৃদ্ধি করা উচিত, সেটাও তারা করছে না। কিন্তু আমরা যারা আছি, আমরা করে যাচ্ছি। ইভেন আমরা যে কোম্পানির সাবসিডিয়ারি, আমরা গত বছরও আমাদের পেড আপ বাড়িয়েছি, এবছরও বাড়াচ্ছি। আমরা চেষ্টা করে যাচ্ছি যে এটা একটা মানে ভালো একটা সাবস্টেন্সিয়াল পেড আপ ক্যাপিটাল হয়, যাতে আমরা ইনভেস্ট করতে পারি। সেটারও তো আপনি জানেন অনেক ফর্মালিটিস আছে, ডিএসসি, মানে তারপরে এসএসসি, তারপরে জয়েন্ট স্টক কোম্পানি, এগুলো বাংলাদেশ ব্যাংকের পারমিশন, সেটা সময় সাপেক্ষ ব্যাপার। তবে আমাদের যে ইয়েগুলো আছে, এগুলো আস্তে আস্তে হয়ে যাচ্ছে, হয়ে যাবেও আমরা বিশ্বাস করি। এবং আপনি তো মানে মার্চেন্ট ব্যাংকের সিও অ্যাজ ওয়েল এজ আপনার মার্চেন্ট ব্যাংক অবজারভেটর হিসেবে যে সাধারণ বিনিয়োগকারীদের মতামত কেন তারা সাই ফিল করতেছে, বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কোনো কিছু জানেন কিনা যে তাদের একটা মানে ওয়েট অ্যান্ড সির কারণে, নাকি তারা অপেক্ষা করতেছে যে মার্কেট ভোলাটাইল হইলে পরে মার্কেটে ঢুকবে? স্যার অ্যাকচুয়ালি স্যার আমি আমার এক্সপিরিয়েন্সটা বলি। আমাদের যে ফান্ড দেয়া আছে, যে আমাদের ওন ইনভেস্টমেন্টের জন্য, সেখানে একটা সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট আমরা ইনভেস্ট করে আমরা বসে গেছি। মানে স্যার যেটা বললেন যে আমরা হাই রেটে কিনেছি, আমাদের অভিজ্ঞতার ঘাটতি ছিল, আমাদের ম্যান পাওয়ার যারা ছিল তাদের প্রপার, আপনি দেখেন কোনো আপনারা ডিএসসি এবং এসএসসি মাঝে মাঝে ট্রেনিংয়ের প্রোগ্রাম করে, কিন্তু ওইটাও আপনি জানেন যে কীরকমভাবে কি হচ্ছে। আমাদের উচিত যে আমাদের কিছু কিছু যারা আছে তাদেরকে বাইরে অ্যাজ ওয়েল এজ আমার পার্শ্ববর্তী দেশে গিয়ে যাতে ট্রেনিং নিতে পারে, সেই একটা ব্যবস্থা করা উচিত প্রত্যেকটা ইনস্টিটিউশনের, সেটা হওয়া উচিত। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের যারা মানে ওয়াচডগ আছে বা এসএসসি, সিএসসি, ডিএসসি, এদের তরফ থেকে ওই বাইরের ট্রেনিংগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথাও নাই, তারা ওটা চেষ্টাও করে না। আমি মিনা ভাই আপনার সঙ্গে একটা কথা বলতে চাই, সেটা যে আপনি যেহেতু ফাইন্যান্স পড়ান এবং আপনি ফাইন্যান্স বুঝেন, এবং আমাদের দেশের সবচেয়ে বড় প্রবলেম যেটা দেখতেছি, এই যে এইসব মার্চেন্ট ব্যাংক বলেন, এরা যদি ব্যাংকের কাছ থেকে বড় করতে চায়, ব্যাংক ওই এক্সপোজারের দোহাই দেওয়া তাদেরকে একটা এই ব্যাপারটা নিয়ে আমি একটা কথা বলি স্যার। আমরা গত প্রায় 2-2.5 বছর 3 বছর ধরেই চেষ্টা করছি ব্যাংক থেকে আমরা যাতে কিছু লোন পাই।
ব্যাংকগুলো আমাদের নাম শুনলেই তারা এমন একটা বিহেভ করে যে আমরা অছুত্র হয়ে গেছি। সেটি আলোচনা করতেছিলাম। ব্যাংকগুলোর থেকে মার্চেন্ট ব্যাংকের লোন নিতে পারতেছে না, তারা এক্সপোজারের দোহাই দেয়। ব্রোকাররা লোন নিতে পারতেছে না, এক্সপোজারের দোহাই দেয়। তো ব্যাংকে তো কিন্তু টাকার উপর বসে আছে, তাদের লাইবিলিটি ইজ মাচ মোর দেন দেয়ার ইনভেস্টমেন্ট। তা কথাটা বলছেন, আমরা আপনাদের মাধ্যমে বা পত্রিকার মাধ্যমে শুনি যে 1,00,000 কোটি টাকা নিয়ে ব্যাংক ইজ সিটিং আইডল, তারা ইনভেস্ট করতে পারতেছে না। হোয়ারএজ মার্চেন্ট ব্যাংক আজকে বা ব্রোকার হাউসকে ব্যাংক যদি ফাইন্যান্স করে, আপনার সিকিউরিটিটা কি দেখেন, আমার লাইসেন্স রিনিউ হবে না আনটিল আনলেস আমার সিআইবি ক্লিয়ার না থাকলে। তাহলে আমার এত বড় রিস্ক আমি নেব না যে আমি ব্যাংকের টাকাটা মাইরা দেব। আর আমাকে দিলে কত দিবে? 5 কোটি 10 কোটি টাকা দিবে, এর বেশি তো দিবে না, আমার দরকারও নাই এর বেশি। সেই পয়সাটাও তারা দিচ্ছে না ওই এক্সপোজারের দোহাই দেয়া। 1 নম্বর। 2 নম্বর হলো দেখেন মার্কেটের সবচেয়ে বড় যে জিনিসটা আপনার লোক আলোচনা করতে চায়, আজকে যখন এই স্টুডিওতে আসি আমাকে রাস্তায় 2 জন বিনিয়োগকারী আমাকে 2টা কাগজ দিয়েছে যে আপনি তো যাচ্ছেন, আপনি কথা বলেন, আপনি আমাদের হয়ে 2টা প্রশ্ন করবেন। আমি তো এই প্রশ্নগুলি আমি করতে পারবো না, কারণ বিকজ আমি নিজে স্টক ব্রোকার এবং ডিএসএর আমরা ডিমিউচুয়ালাইজ করলাম। আমরা ব্রোকাররা কিন্তু এখন আর এই স্টক এক্সচেঞ্জের শাসনের মধ্যে নাই বা প্রশাসনের মধ্যেও নাই। আমরা কোনো কিছু দেখেন, আমরা 4 জন আমাদের রিপ্রেজেন্টেটিভ আছে, ওনারা আছেন 12 জন। এখন এই রেগুলেটরি বডি বলতে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আর আমাদের স্টক এক্সচেঞ্জের সার্ভেলেন্সের রেগুলেটরি, মানে এখানে এমডি আছে, সিআরও আছে, সিএফও আছে, এরা আছে। এখন একটা শেয়ারের ডিভিডেন্ড ডিক্লেয়ার করে দিয়েছে, একটা ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে, তার রেকর্ড ডেট হলো 3 তারিখে। আপনি 29 তারিখে কোয়ারি করতেছেন ওই কোম্পানিকে, তোমার কিছু ডিসক্লোজার আছে কিনা, মানে তোমার কিছু আনডিসক্লোজ কিছু আছে কিনা জানাও। সে তো জানাইছে, তার রেকর্ড ডেটই আছে, তার এইসব ফান করার মানে এটা কি? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সে আমাকে আরেকটা প্রশ্ন করছে যে একটা শেয়ার অনেক দিন ধরে স্থবির অবস্থায় আছে, মানে 80 টাকা ছিল, এটা নামতে নামতে 36 টাকায় আসছে। 36 টাকা এসে মুভমেন্ট হলে যেন কালকে বাজারে একটু মুভমেন্ট হয়েছে, কালকেই তাকে কোয়ারি করছে এটা বাজারে কি কোনো কিছু জানানোর আছে কিনা। এটা কি হচ্ছে? হ্যাঁ, আপনার আসলে আপনি যে প্রশ্নগুলি করেছেন তাকে একটা 3টে ভাগে ভাগ করতে পারি। প্রাথমিক পর্যায়ে হচ্ছে যে এই যে প্রাতিষ্ঠানিক যে বিনিয়োগকারীরা তারা তো আসলে অ্যাক্টিভ হতে পারছে না। এটাতে 1 নম্বর হচ্ছে যে এটা এ কথাটা আমি আগেও কিন্তু বলেছি, বিশেষ করে ব্যাংকের হাতে যে এত টাকা পড়ে আছে, ব্যাংকগুলি যে বিনিয়োগ করবে অথবা তারা তাদের মার্চেন্ট ব্যাংকের মাধ্যমে বিনিয়োগ করবে, বিনিয়োগ করলে কিন্তু বুঝতে পারছে এই মুহূর্তে বিনিয়োগ করাটা লাভজনক। এটা কিন্তু আমরা স্বাভাবিকভাবেও বুঝতে পারি যে বাজারের অবস্থা কিন্তু এখন অনেক নিচে আছে, যেভাবে প্রাইস হওয়া উচিত তার থেকে কম দামে আছে। স্যার একটু যদি ক্ষমা করেন, অনেকক্ষণ ধরে আমার একজন বিনিয়োগকারী অপেক্ষা করতেছেন। প্রিয় দর্শক, দয়া করে আপনার নামটি বলে প্রশ্নটি করুন। জি, আমার নাম সৈয়দ মঈনুদ্দিন, আমি টাঙ্গাইল থেকে। জি মঈনুদ্দিন সাহেব। জি, আমি জানতে চাচ্ছি যে আমাদের দেশের বিভিন্ন প্রতিষ্ঠান বা বিশেষ করে যেমন শিল্পগুলো যখন রুগ্ন হয়ে যায়, সরকার উদ্যোগ নিয়ে ওটাকে বিএমআরই করা হয়, বিভিন্ন প্রজেক্ট যেগুলা রুগ্ন হয় বা যেগুলা পারে না সেগুলাকে 200 কোটি টাকা 400 কোটি করা হয়, 400 কোটি থেকে 800 কোটি টাকা করা হয়। একনিক বৈঠকে প্রধানমন্ত্রী নিজে উদ্যোগ নেন। কিন্তু এই যে পুঁজিবাজারটা যে এত বছর যাবত এই অবস্থা চলছে, আমাদের মন্ত্রী বা অর্থমন্ত্রী বা গভর্নর বা প্রধানমন্ত্রী নিজে অনেকবার বললেন, কিন্তু কোনো উদ্যোগ কেন নিতেছেন না? এক্স্যাক্টলি, আমি যদি আমাকে যদি প্রশ্নটা করে থাকেন তো আমি এইভাবে বলবো যে প্রধানমন্ত্রীর সদিচ্ছার কোনো অভাব নাই। প্রধানমন্ত্রী সেদিনও বলেছেন, বারবার বলেছেন যে পুঁজিবাজারকে উনি ভাইব্রেন্ট দেখতে চান। এখন পুঁজিবাজার ভাইব্রেন্ট করতে অনেকগুলো জায়গায় নক করতে হবে, অনেকগুলো জায়গার সমষ্টিগতভাবে একা প্রধানমন্ত্রী চাইলেই এটা কালকে দাঁড়ায় যাবে এরকম কিছু না। এটার মধ্যে ধরেন রেগুলেটরি বডি আছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগাং স্টক এক্সচেঞ্জ, মার্চেন্ট ব্যাংক, প্রাতিষ্ঠানিক মানে বিনিয়োগ, যে আলোচনাটা মিনা সাহেবের সঙ্গে আমরা করতেছিলাম, আপনি দয়া করে একটু শুনেন তাহলে বুঝতে পারবেন। ধন্যবাদ 2 জন প্রশ্নকর্তা যে প্রশ্ন করেছেন। আসলে এই জায়গাটাই কিন্তু আমাদের এই পুঁজিবাজারের মূল সমস্যাটা ঘুরপাক খাচ্ছে। বাজারে প্রচুর টাকা পড়ে আছে। আমরা সেই যখন 2010-11 কথা বলছিলাম, লিকুইডিটি ক্রাইসিস নিয়ে আমরা মাথা নষ্ট করে ফেলেছিলাম। এখন তো লিকুইডিটি ক্রাইসিস নাই, প্রচুর টাকা আছে। এইখানে মেইন সমস্যাটা হচ্ছে যে এই যে ব্যাংকগুলি বা মার্চেন্ট ব্যাংকগুলি টাকা বিনিয়োগ করবে, সেই বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আমরা যে জিনিসটা লক্ষ্য করেছি, ইনডাইরেক্টলি আমরা দেখছি যেটা ডিসকারেজমেন্ট,
অর্থাৎ পুঁজিবাজার যে একটা আর্থিক সিস্টেমের একটা গুরুত্বপূর্ণ অংশ, সেটিকেই বাংলাদেশ ব্যাংক বোঝার চেষ্টা করছে না বলে আমার ধারণা। অর্থাৎ যখনই তারা বিনিয়োগ করতে যাচ্ছে তখনই তাদেরকে বিনিয়োগ করার ব্যাপারে তাদের কাছে তথ্য চাওয়া হচ্ছে। একটা সময় ছিল প্রতিদিন তারা এই কথাটা, যে প্রশ্নটা আপনাকে বললাম যে এই যে আপনি জানেন যে আপনাকে ডিক্লেয়ার করছে, সে ডিক্লেয়ার করছে অলরেডি যে আমি এত পার্সেন্ট এই ডিসি, ওই প্রশ্নটা পরে আসছি যে দুইজন প্রশ্নকর্তা যেটা করেছেন এটা আগে আমরা ক্লিয়ার করে নেই যে এখানে কিন্তু বাংলাদেশ ব্যাংকের থেকে একটা আমি যেটা মনে করছি একটা উদার নীতি থাকা উচিত ছিল। যেহেতু বাজারটা আমাদের একটা খারাপ অবস্থানে চলে আসছে, এটাকে আবার পুনরুজ্জীবিত করতে হলে বাংলাদেশ ব্যাংকের থেকে একটা পজিটিভ অ্যাটিটিউড থাকতে হবে যে আমার বাজারে প্রচুর টাকা পড়ে আছে, এই টাকা কিভাবে ব্যাংকের মাধ্যমে আমরা পুঁজিবাজারে নিয়ে আসতে পারি, সেইখানে বাংলাদেশ ব্যাংকে পজিটিভ হতে হবে। আগে যেটা আমরা দেখেছি, কখনোই কিন্তু দেখেছি, প্রায় দেখেছি যে বিনিয়োগ করতে যাচ্ছে ব্যাংকগুলি, তাদেরকে গলা টিপে ধরা হচ্ছে, তাদের কাছে ইনফরমেশন চাওয়া হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে আজকে তুমি কত টাকা বাই করলা। প্রতিদিন যদি ব্যাংকগুলি তাকে রিপোর্ট দিতে হয়, তাহলে ব্যাংকগুলি বিনিয়োগ করবে না রিপোর্ট দিবে, কোন কাজে তারা ব্যস্ত থাকবে? অর্থাৎ এই একটা বিষয়, এই কাজ করার জন্য। অর্থাৎ মনে হচ্ছে যে না, পুঁজিবাজার বিনিয়োগ একটা মহাপাপের ব্যাপার, এখানে বিনিয়োগ করা যাবে না। সুতরাং এই ধরনের অ্যাটিটিউড থাকলে হবে না। আপনি যে কথা বললেন, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু উনি কয়েকটি অনুষ্ঠানে কিন্তু বলেছেন, এবং তার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি আমাদের মাননীয় বাণিজ্য মন্ত্রীও বলেছেন, আবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর একটা অনুষ্ঠানে কথা বলেছেন যে এক্সপোজার লিমিট অ্যাডজাস্টমেন্ট করার সময় এইসব ব্যাপারটা এখন কিন্তু এই চিঠিটাও এখন পর্যন্ত আসেনি। এর মানেটা কি? তাহলে দেখা যাচ্ছে এই চিঠিটা আসেনি, মানেটা হচ্ছে যে এইখানে আমাদের সাপোর্টটা নেই। ইনার হাউস একটা সামথিং চলতেছে। কিন্তু আমি মুখে মুখে বলছি আমি পুঁজিবাজারকে সুসংগঠিত করতে চাই, শক্তিশালী পুঁজিবাজার করতে চাই, কিন্তু এটা করার জন্য যে সাজেশনগুলি আসছে সেইগুলিকে আমি ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি না। এটা কিন্তু একটা আমি মনে করি এটা বিরাট বড় বাধা। 2 নম্বর বাধা হচ্ছে যেটা আপনি একটু আগে বলেছিলেন যে দুইটি কোম্পানির সম্পর্কে, এই একই বিষয় কিন্তু নিয়ে আগেও আমরা কথাবার্তা বলেছিলাম যে স্টক এক্সচেঞ্জ থেকে, ঢাকা স্টক এক্সচেঞ্জ বলেন, চিটাগাং স্টক এক্সচেঞ্জ বলেন, যখনই একটি কোম্পানি কোনো একটি শেয়ারের দাম বাড়ছে, আমরা সেটাকে হঠাৎ করেই এই শেয়ারের দামটা কেন বাড়তেছে, এটা কে কিনতেছে, এই খোঁজখবর নেওয়া মানেটা কি? এই খোঁজখবর নেওয়া মানে বাজারে একটা ভীতি সৃষ্টি করা। তো এরকম হলে তো বিনিয়োগকারী টাকা বিনিয়োগ করবে না। এটা আরেকটা জিনিস যে আপনার লাস্ট পার্ট যেটা, যে একটি কোম্পানির কথা বললেন, যে কোম্পানি তার ইনফরমেশন ডিসক্লোজ করে ফেলেছে, ডিভিডেন্ড দিবে বলেছে এবং রেকর্ডেড তারা উল্লেখ করেছে। এই মুহূর্তে যদি তাকে বলা হয় তোমার কাছে কোনো সংবেদনশীল খবর আছে কিনা সেইটা, তাহলে এটা আমার কাছে ফানি মনে হয়। ওনারা তো খবর তো ওনারা প্রকাশ করে দিয়েছেন যে আমরা এত % ডিভিডেন্ড দিয়েছি এবং আমাদের এই 3 তারিখে আমাদের রেকর্ডেড, সুতরাং ওনাদের ইনফরমেশন তো সবই আছে। যদি কথা বলা হতো এগুলি ছাড়া অন্য কোনো ইনফরমেশন আছে কিনা, তখন প্রশ্নটা কিন্তু যুক্তিসঙ্গত হতো। এইসব সিলি ম্যাটারগুলো আসলে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে প্রশ্নের উদ্ভব করে, এবং যারা এটা করেন, আমি এই অনুষ্ঠানের মাধ্যমে একটা অনুরোধ করব যে আপনারা আগে কোয়ারি করার আগে বুঝে শুনে কোয়ারি করবেন যে কেন কোয়ারিটা করতেছেন, এবং এই কোয়ারিটা কিন্তু আগের জমানা নাই। আমাকে একটা চিঠি দিলেন, এই চিঠিটা আমার কাছে থাকবে, গোপন থাকবে। এখন মিডিয়ার জগতে এটা উইদিন এ সেকেন্ড মিডিয়াতে চলে আসে। তো যাই হোক, আমরা সেকেন্ড আমাদের একটা বিরতিতে যেতে হবে। তো বিরতির পরে আইসা মিনা ভাই আপনার সঙ্গে আরও ডিটেলস আলোচনা করব। আমাদের একটা ছোট্ট আজানের বিরতি আছে, আজানের বিরতির পরে আবার প্রিয় দর্শক আমাদের সঙ্গে থাকুন। বিরতির পরে আমরা ফিরে আসতেছি। আমরা যে আলোচনাটা করতেছিলাম, মিনা সাহেব যে আলোচনাটা করতেছিল যে ব্যাংকের এক্সপোজারের দোহাই দিয়ে আমাদেরকে কাউকে টাকা দিচ্ছে না, একই প্রশ্ন আমি একইভাবে যেতে চাচ্ছি সালে সাহেবের কাছে, যে ওনারা ব্যাংকের কাছে অ্যাপ্রোচ করেও টাকা পান না এবং ব্যাংক টাকার উপর বসে আছে, এর থেকে পরিত্রাণের উপায়টা কি?
স্যার এর থেকে পরিত্রাণের উপায় আমি যেটা মনে করি আমাদের নিজেদেরটা নিজেদেরই ব্যবস্থা করতে হবে। আমাদের প্যারেন্ট কোম্পানির থেকে আমাদের পেড আপটা বাড়িয়ে নিতে হবে। পেড আপ ক্যাপিটাল যেটা আমি বলেছি যে আমরা আমাদেরটা বাড়িয়েছি এবং আমরা চেষ্টা করছি আরও যাতে বাড়ানো যায়। আপনারা কি মার্চেন্ট ব্যাংকে শুধুমাত্র আপনারা ম্যানেজার টু ইস্যুর কাজ করবেন আর আন্ডাররাইটিং করবেন, এটি কি আপনাদের কাজ? আপনারা মানে বড় বড় বিনিয়োগকারীকে আপনাদের হান্ট করা দরকার আছে না? স্যার অ্যাকচুয়ালি যেটা হয়েছে আমরা কিন্তু আন্ডাররাইটিং আর আইপিওর কাজটা কিন্তু আগে অনেক কম করতাম, আমরা করতামই না। মানে আমাদের রেগুলেটরি বাইন্ডিংস যেটুকু ছিল, যেটুকু করলে আমাদের হয় সেটাই কিন্তু ম্যাক্সিমাম মার্চেন্ট ব্যাঙ্কগুলো করতো, 2-1টা মার্চেন্ট ব্যাঙ্ক ছাড়া। আর আমরা কিন্তু ক্লায়েন্ট হান্টিংয়ের দিকেই ছিলাম এবং ক্লায়েন্টদের নিয়েই ডিল করতাম। এখন প্রবলেম যেটা হয়েছে যে গত 2010 থেকে এই পর্যন্ত আমাদের ম্যাক্সিমাম 50 থেকে 60% ক্লায়েন্ট একদম স্টাক আপ হয়ে গেছে, তাদের ইকুইটি মাইনাস। আমি একটু আসতেছি আপনার আলোচনায়, আমার একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্ন করেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, আমি টাঙ্গাইল থেকে আব্দুল আজিজ বলছিলাম। জি জি আজিজ সাহেব বলেন। জি ভাই, আমার প্রশ্ন হলো এই যে ব্যাংকের শেয়ারগুলা জি প্রতিদিন যে হারে কমা শুরু হয়েছে, তো এই বাংলাদেশ ব্যাংক গভর্নর, আমাদের বাণিজ্য মন্ত্রী, অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রী ওনারে আশ্বাস দেওয়ার পরে বাজার ভালো হয় না, বিশেষ করে ব্যাংকের শেয়ারগুলা, আর ব্যাংকে এত অলস টাকা পড়ে আছে। এখন প্রধানমন্ত্রী নির্দেশ দেওয়ার পরে বাজার ভালো হয়, এদিকে মানুষের বিশ্বাস করতে বলেন। আজিজ সাহেব, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার এখানে বসে আমি আপনার কি উত্তর দেব, আমি নিজেও বিব্রত। যাই হোক, আমরা আলোচনাটা শুনেন আমাদের। হ্যাঁ, যেটা বলতেছিলাম, আমি যেটা বলছিলাম যে আমাদের 50 থেকে 60% ক্লায়েন্ট অলমোস্ট স্টাক আপ। তো আমাদের যেটা তাদেরকে ফোন করেও পাওয়া যায় না, তাদের সাথে যোগাযোগ মানে আমরা চিঠি পাঠাচ্ছি, পার্সোনালি দেখা করার চেষ্টা করছি, কিন্তু তাদেরও আসলে দোষ দিয়ে লাভ নেই। তারা যারা মার্কেটে পুঁজি চলে গেছে, তাদের টোটাল পুঁজিটাই নাই। এখন আপনারা আপনাদের ইন্টারেস্টের আমরা ইন্টারেস্ট যেটা করেছি, আমরা অ্যাকচুয়ালি ইন্টারেস্টটা 3 বছর ধরেই বন্ধ করে রেখেছি। ইন্টারেস্ট আমরা চার্জ করি না, চার্জ করে লাভ নাই। এবং এখন যেটা হয় কি, আমাদের এখন এই যে লসটা হয়েছে টোটালটা নিয়ে নিতে হবে, হয় ক্লায়েন্ট। এক্স্যাক্টলি, আমি এক কথাটা আপনি আসতেছে, আপনাকে মার্ক টু মার্ক কেসটাকে স্টাডি করে আপনাকে রাইট অফ করতে হবে, কেস টু কেস বেসিসে। কিন্তু আমরা তাও করছি, শুধু আমরা না, আপনারা ওই স্টক আপের কথা বইলা, নেগেটিভ ইকুইটির কথা বইলা আর কতদিন চালাবেন? না, সেটা সম্ভব না। এখন আপনাকে আমাদেরও দেয়ালে পিঠ থেকে গেছে, এখন এটাকে রাইট অফ করেন। আমাদেরও দেয়ালে পিঠ থেকে গেছে, রাইট অফ করেন, নতুনভাবে জীবন শুরু করেন, নতুনভাবে আগায় আসেন। ওই 10 বছরের পচা গন্ধ আর টাইনেন না। আমরা স্যার সেটাই চেষ্টা করছি এবং আমরা করছিও। তাই সঙ্গে একটু বলি, আপনি ওনাদের তো ধরেন ব্যাংকের সাবসিডিয়ারি হিসেবে ওনাদের প্যারেন্টস কোম্পানি থেকে না, অনেক মার্চেন্ট ব্যাংক কিন্তু ব্যাংকের সাবসিডিয়ারি না। না, আমি সেটা বলছি, সে ওদের কথা আসার জন্য আমি এই কথাটা বলে নিচ্ছি। এখন ওনারা হয়তো ওনাদের প্যারেন্টস যে অর্গানাইজেশন ব্যাংকের তার কাছ থেকে ক্যাপিটাল ওখান থেকে নিয়ে আসতে পারবে, কিন্তু যে সমস্ত মার্চেন্ট ব্যাংকগুলি স্পন্সরদের কাছ থেকে স্পন্সররা করেছিল, আপনার নিশ্চয়ই মনে আছে 2010-11 পরে 11 সালে যে একটা কমিটি করা হলো এবং সেখানে 21টি সুপারিশ করা হয়েছিল। দীর্ঘমেয়াদী একটা সুপারিশের ভিতরে ছিল যে মার্চেন্ট ব্যাংকগুলিকে তাদের নিজস্ব ক্যাপিটাল সংগ্রহ করতে হবে। তা ক্যাপিটাল মার্চেন্ট ব্যাংক সংগ্রহ করার একটাই পথ আছে, সেটা হচ্ছে যে দুইটা পথ আছে। একটা হচ্ছে তাদেরকে নিজেদের শেয়ার বাজারে বিক্রি করে টাকা সংগ্রহ করতে হবে পাবলিকের কাছ থেকে, অথবা অন্য ব্যাংকের থেকে লোন নিয়ে আসতে হবে। কিন্তু এই সুপারিশটা কিন্তু আছে এবং ওই কমিটি এটা করে দিয়েছিল ইব্রাহিম খালিদের, কিন্তু আজ পর্যন্ত কি কোনো স্টেপ নেওয়া হয়েছে যে এটা নিয়ে যদি কথা বলেন দীর্ঘ আলোচনা করতে হবে। সেখানে ওই তাদের পুঁজির এবং সিকিউরিটি এক্সচেঞ্জের রেগুলেশনসের কিছু বাইন্ডিংস আছে, এগুলো নিয়ে মার্চেন্ট ব্যাংকগুলো যদি বাজারে আসতে চায় একটা সময় তো আসবে। এখন পর্যন্ত সিকিউরিটি এক্সচেঞ্জ কেন জানি কাউকে অ্যালাউ করতেছে না, কোনো মার্চেন্ট ব্যাংকেরই অ্যালাউ করে নাই, কোনো প্রাতিষ্ঠানিক সিকিউরিটি আমাদের স্টক ব্রোকারদেরকে অ্যালাউ করে নাই বা ডিলারদেরকে অ্যালাউ করে নাই টু কাম ইন দ্য মার্কেট। হাউএভার এটা অন্য আলোচনা যেতে হবে। ব্রোকারেজ হাউস এটা তাদের ব্যাপারটা ভিন্ন জিনিস, কিন্তু মার্চেন্ট ব্যাংক এটা তো একটা ইনস্টিটিউশন,
তারা ব্যাংক হিসেবে পরিচিত। সুতরাং ব্যাংকের যে কাজ করার জন্য মার্চেন্ট ব্যাংক মানে এই ইনভেস্টমেন্ট ব্যাংক হিসেবে আমাদের দেশে ইনভেস্টমেন্ট ব্যাংকের যে কনসেপ্টটা এই জিনিসটি ক্লিয়ার না, বা সাধারণ মানুষের কাছেও ক্লিয়ার না, এবং মানে অনেকের কাছে ক্লিয়ার না। এরা ইনভেস্টমেন্ট ব্যাংকার, তাদের পুঁজি তারা জোগাড় করার কথা, তাদেরকে টাকা সংগ্রহ করে নিতে হবে। এই যে 25 কোটি টাকার কথা বলা হয়েছে, এটা 25 কোটি টাকা না বলে তাদেরকে বলা হোক, যেহেতু তোমরা মার্কেটে ট্রেডিং করবা, এক নম্বর তোমার পোর্টফোলিও ম্যানেজমেন্ট করতে হবে, তোমার ক্লায়েন্টের পোর্টফোলিও ম্যানেজমেন্ট করতে হবে। টাকা তুমি কোথায় পাবে? টাকা তোমাকে সংগ্রহ করতে হবে, এবং টাকা সংগ্রহ করলে কিন্তু তারা বিনিয়োগও করতে পারবে। সুতরাং আমার মনে হয় এটাকে একটা উদ্যোগ নেওয়া যেতে পারে। আমি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যদি এই ব্যাপারে যদি কোনো আইন নতুন করার আগে সেটা তারা করে নিবে। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তো অনেক আইন করেছে, অনেক আইন করেছে, কিন্তু লিস্টিং এর রুলস প্রচুর আইন করেছে, সংশোধন করেছে, তাদের পার্টি তারা একটা কাজ করেছে, কিন্তু সেইগুলির ইফেক্টটা কিন্তু আমরা ওইভাবে পাচ্ছি না। সেই কিন্তু ক্যাপিটালের যে বিষয়টা, মার্চেন্ট ব্যাংকের ক্যাপিটাল সংগ্রহের যে বিষয়টা, এইটা বোধহয় একটু লিবারাল করা উচিত, এবং তাদেরকে সুযোগ দেওয়া উচিত। তারা ক্যাপিটাল নিয়ে আসতে পারলে তারা বিনিয়োগ করতে পারবে। ওনারা যদি মানে মার্চেন্ট ব্যাংকরা যদি অ্যালাউ করা হয় লিস্টেড হওয়ার জন্য, এবং এরা যদি করা, তাহলে এক ধরনের একটা ফান্ড রেজ হইতে পারে। আর একটা সেকেন্ড থিং হচ্ছে যে ওনাদের স্পন্সররাও যদি ক্যাপিটাল, ওনাদেরকে বলা হয় যে এত মিনিমাম ক্যাপিটাল এত হইলে পরে তোমরা পাবলিকে যেতে পারবা। হ্যাঁ, ধরুন আগে ছিল, তো এখন তো মানে অল্টারনেটিভ ফাইন্যান্সের বেলায় তো ক্যাপিটাল ম্যান্ডেটরি না, যে 30 কোটি টাকা হতে হবে। এখন কতটুকু হবে এটা সিকিউরিটি এক্সচেঞ্জ আসলে মানে টোটালি সিকিউরিটি এক্সচেঞ্জ অ্যান্ড মার্কেট ব্যাংক অ্যাসোসিয়েশন অবধ এটা কথা বলতেছে, কথা বলতেছে অলরেডি, কথা হয়েছে এবং ওটা নিয়ে কাজও করছে। আর একটা হলো যেটা আপনি বললেন যে ব্যাংকের যে আইডল টাকাগুলি পড়ে আছে, এগুলিকে কিভাবে বাজারে নিয়ে আসা যায়, এই ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যদি একটু মাফ করেন, আমার একজন প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মাসুদ বলছি পিরোজপুর থেকে। জি মাসুদ সাহেব, আমার মনে হচ্ছে যে মার্কেট যে পড়ে গেছে, এটা 2010 সালে বিভিন্ন রকমের বাধা দেওয়ার কারণে মার্কেট যদি সরাসরি পড়ে যেত তাইলে উঠে যেত আবার, কিন্তু এই যে বাধা দেওয়ার কারণে সবাই আটকে গেছে। এখন 99% মানুষই সেলার, কিন্তু বায়ার 1%ও নাই, যার জন্য মার্কেট উঠতেছে না, সবাই আটকা পড়ে গেছে। এর থেকে আপনারা এইসব অনুষ্ঠান করে আরো আমাদেরকে আরো বিভিন্ন পুঁজি আনাইছেন, এখন আমরা ধ্বংস হয়ে গেছি। হ্যাঁ, আমরা এখন দোষী, কি করব ভাই, আপনার মতো তো আমরাও একই পথের পথিক। তো ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ, আপনি একটা সত্য কথা বলেছেন, মার্কেট যদি তার নিজস্ব গতিতে চলতো, এবং মার্কেটের ওঠানামাটাই স্বাভাবিক, মার্কেট তার নিজস্ব গতিকে বন্ধ করা হয়েছে, মানে 2010 সালে তাকে গলা চিপে ধরা হয়েছে, এই কথাটা সত্য। এবং এরপরে মানুষের আস্থাহীনতার ভুগছে যে কখন আবার গলা চিপে ধরে, সেগুলোর ব্যাপারে নতুন করে সিকিউরিটি এক্সচেঞ্জ ঢালাওভাবে সাজানো হয়েছে। এবং অনেক কিছুই 2010 আর 2016 এক জিনিস না, অনেক পরিবর্তন হয়েছে, মানে রেগুলেটরি বডি হয়েছে, সার্ভেলেন্স ইমপ্রুভ হয়েছে, এবং এখন ক্লিয়ার কাট কতগুলো আইনও হয়েছে। আমরা এখন আশাবাদী যে হয়তো ভবিষ্যতে এই ধরনের গলা চিপে ধরা হবে না। আর একটা জিনিস আপনি যেটা বললেন যে আমরা এখানে আলোচনা করে দেখেন, পুঁজি বাজার প্রতিটা দেশের জন্য পুঁজি সংগ্রহের একমাত্র উপাদান। আপনি যদি এই দেশে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতে চান, এদেশে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে চান, আজকে যদি এই দেশটাকে আপনার শিল্পায়নের মানে আপনার স্বপ্নের দেশ করতে চান, পুঁজি বাজারে একমাত্র সহায়ক। আপনার ব্যাংকের টাকা দিয়ে কোনো দেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হয়েছে বা শিল্পায়ন হয়েছে, শিল্প মানে এইগুলো যে পুঁজিবাজারকে আসতে হবে, পুঁজিবাজারকে অস্বীকার করে আপনি কোনো দেশ আগায় যাইতে পারে নাই। কাজেই আমরা আলোচনা করি এখানে পুঁজিবাজারটাকে শক্তিশালী করার জন্য, এবং এই পুঁজিবাজার যদি শক্তিশালী হয় এদেশের উন্নয়নও শক্তিশালী হবে, ভিত্তি মজবুত হবে, দ্যার উইল বি আ ফাউন্ডেশন ফর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। আজকে পদ্মা সেতুর মতো সেতু আমরা করতে পারছি, আমরা কিভাবে করতে পারছি? আমাদের বুকের বল আছে, আমাদের রিজার্ভ আছে, আমরা সাহস করছি পুঁজিবাজার। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বা $15 বিলিয়ন বন্ড ছাড়তে পারতেছেন, কোথায় ছাড়বেন? এই পুঁজিবাজারিতে আসতে হবে। পুঁজিবাজার ছাড়া আপনি যদি চিন্তা করেন
যে অন্য কোনো ওয়ে, আজকে তো ব্যাঙ্কগুলো টাকা লিয়ে বসে রয়েছে, কেউ তো নেয় না। তো পুঁজিবাজারকে আপনি শক্তিশালী করতে হবে, এবং পুঁজিবাজার এছাড়া কোনো দেশের উন্নয়ন কোথাও হয়েছে বলে আমি মুশতাক অন্তত জানি না, আপনি জানতে পারেন। কাজে আমরা এখানে বসে যে আলোচনাটা করি, হয়তো আপনি বিব্রত হন, হয়তো আপনি বিরক্ত হন, হয়তো আপনাদের অনেকের মনের কথা হয় না, তো এই জন্য আমরা দুঃখিত। কিন্তু পুঁজিবাজারের কথা বলি, এই কারণে কথা বলি যে পুঁজিবাজার এই দেশকে বাঁচাতে হলে, দেশকে শিল্পায়ন করতে হলে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে হলে এই পুঁজিবাজার ইজ দ্য অনলি সোর্স। জি জি, আমি যে কথা আপনি একটি প্রসঙ্গ নিয়ে এসেছেন, এই প্রসঙ্গটি কিন্তু আমি প্রায়ই ক্লাসে আলাপ করি। জি, যে আজকে আমরা পদ্মা সেতুর মতো বড় বড় প্রজেক্ট নেওয়ার জন্য বিদেশি অর্থের জন্য তাকিয়ে থাকি, ওয়ার্ল্ড ব্যাংকের কাছে তাকিয়ে থাকি, IMF-এর কাছে তাকিয়ে থাকি, কিন্তু এটা কিন্তু আমাদের দেশের পুঁজিবাজার থেকে এটা সংগ্রহ করা সম্ভব। এবং সেটা বোধহয় মনে করেই মাননীয় প্রধানমন্ত্রী এত বড় প্রজেক্ট নিজে হাতে নিতে পেরেছেন। যেমন আমি আমেরিকাতে দেখেছি, সেখানে লোকাল গভর্নমেন্টও কিছু কিছু প্রজেক্ট তারা হাতে নেয় এবং তারা সেই বন্ড বিক্রি করে ওই প্রজেক্টে ইমপ্লিমেন্ট করে ওই প্রজেক্টে যে রিটার্নটা আসে সেই রিটার্ন দিয়েই ওখানে যারা বিনিয়োগ করছে তাদেরকে দেওয়া হচ্ছে। সিমিলারলি আমাদের পদ্মা সেতুর কিন্তু এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ইজ ভেরি হাই। এবং সেখানে আমরা যমুনা সেতুকে পাবলিকে আনতে চাইতেছি, আমরা বলতেছি সরকারকে যমুনা সেতুটাকে আমাদের পাবলিকে নিয়ে আসেন। অর্থাৎ যদি আমি যেটা বললেন যে ব্রিজ অথরিটি, বাংলাদেশ ব্রিজ অথরিটি আমাদের মিনিস্ট্রি অফ কমিউনিকেশন আন্ডারে আসে, এটাকে কিন্তু আমরা একটা আলাদা বডি করে পুঁজিবাজার থেকে আমরা অর্থ সংগ্রহ করতে পারি এবং সেই টাকা দিয়ে আমরা বড় বড় প্রজেক্টও নিতে পারি এবং সেখানে আমরা বিনিয়োগ করব। এই কথাটা যে কথাটা বলে আমি দেখেন, এই যে যারা এখন রিটায়ার্ড করছে, এখন তারা কিন্তু রিটায়ারমেন্টের পরে যে টাকাটা পাচ্ছে কোথায় বিনিয়োগ করবে, এরকম কোনো একটা নিশ্চিত ইনকাম যেখানে পাবে। বন্ড মার্কেট চালু হলে, বন্ড মার্কেট যদি ভালো করা যায়, সরকারের একটা বন্ড ছাড়া আর কোনো বন্ড নেই। বাংলাদেশে আজকে 350-এর উপরে আপনার লিস্টেড কোম্পানি কাজ করছে, তাদের ইকুইটি ক্যাপিটাল দিয়ে কাজ করছে। কেন আজকে বাংলাদেশে কোনো বন্ড নেই? মাত্র 2টা কি 3টে বন্ড আছে। বন্ড মার্কেটকে সংস্কার করতে হবে। বন্ড মার্কেটকে আমাদের দেখেন, অনেক আগে কথা আমি বলি, আজ থেকে 20-22-25 বছর আগেও কিন্তু অনেকগুলো ডিবেঞ্চার ছিল আমাদের দেশে। বেক্সিমকো গ্রুপের কতগুলি ছিল, অনেক, এবং রেট অফ রিটার্ন ছিল 17, 18, 16%, এভাবে ছিল। যা হোক, তখন তো আমাদের ইনফ্লেশন বেশি ছিল বলে এত রেট অফ রিটার্ন ছিল। আজকে যদি আমরা এই বন্ড মার্কেটটাকে যদি আমরা চাঙ্গা করতে পারি, আমরা যদি ইনিশিয়েট করতে পারি, আচ্ছা যে সমস্ত কোম্পানি IPO নিয়ে আসতেছে তাদেরকে আমরা কেন বলি না, ভাই তুমি যে টোটাল ক্যাপিটাল রেজ করছো 50% ইকুইটি দিয়ে করো, 50% বন্ড দিয়ে করো। তাহলে আজকে কিন্তু বন্ড মার্কেট, তাহলে মানুষ কিন্তু ওই ঠিক আছে শেয়ারে মার্কেট এখনো, আমি বন্ডে ইনভেস্ট করি। প্রফেসর সাহেব, এখনো আমি মনে করি ব্যাংক রেট থেকে 1% প্লাস দিয়ে যদি বন্ড মার্কেট চালু করে, বন্ড মার্কেট ফ্ল্যাশ হয়ে যাবে। যদিও আমার এজ এ স্টক ব্রোকার আমি চাইবো যে পুঁজিবাজারের ইকুইটি মার্কেটে হোক, কিন্তু কথাটা হচ্ছে বন্ড মার্কেটের সঙ্গে সঙ্গে আসতে হবে। বন্ড মার্কেটে এই যে আপনি বললেন রিটায়ার্ড পারসন, সে কোথায় যাবে, তার একটা মানে ইয়েও থাকতে হবে। বন্ড মার্কেট আনডাউটলি, বন্ড মার্কেট এজ এসেনশিয়াল পার্ট অফ দ্য পুঁজিবাজার। এইগুলো তো নিশ্চিতভাবে আপনাকে ইয়ে করে নিতে হবে। আর একটা জিনিস যেটা আপনি বলতেছিলেন যে আপনাদের মার্চেন্ট ব্যাংকের অসুবিধাগুলো, এইগুলো আপনাদের তো এখন নতুন প্রেসিডেন্ট হয়েছে এবং ভেরি ডাইনামিক প্রেসিডেন্ট হয়েছে, হ্যাঁ। তো এখন আপনারা যদি সিকিউরিটি এক্সচেঞ্জের সঙ্গে, ব্যাংক অ্যাসোসিয়েশনের সঙ্গে বসে একটা কিছু অন্তত, আপনারা যে এক্সপোজারের জন্য যে আপনারা পারেন না, এই দোহাই যে ব্যাংক দেয়, অন্তত এক্সপোজার তো ফর ব্যাংকের জন্য হয়েছে। এখন আপনারা মার্চেন্ট ব্যাংকের যে ফান্ডিংটা করবে, এটা ওই একই শেয়ারের এই এক্সপোজারের বাইরে আনা যায় কিনা, এবং তাহলে তো কিছুটা অন্তত ফান্ডিং আসে বাজারে। আমি দেখেছি সাইদুর ভাই কাজ করছেন, উনি আমাদের কাছ থেকেও ডাটা নিচ্ছেন। শুধু আমাদের সব মার্চেন্ট ব্যাংক কাছ থেকে উনি ডাটাগুলো নিয়েছেন এবং আমাদের সাবমিট করার লাস্ট ডেট ছিল আজকেই, গতকালকে। তো আমরা করেছি, ওনারা এগুলো যাচাই বাছাই করবেন, দেখবেন, এবং আমার ধারণা উনি এটা নিয়ে ইনিশিয়েট করবেন যথাযথ কর্তৃপক্ষের কাছে। এবং উনি আগেরও প্রেসিডেন্ট ছিলেন। আমাদের হয়েছে কি, প্রেসিডেন্ট যারা আসেন তারা, আমরা তো এমপ্লয়ি, আমাদের মালিক পক্ষ কিন্তু প্রেসিডেন্ট শুধু ইয়েই ছিলেন, গতবারের যে প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু ওনার এত ব্যস্ততা ছিল, ওনার ব্যস্ততার মাঝে আর উনি আমাদের নিয়ে কাজ করতে পারেনি। তো আমরা বিশ্বাস করে এবার যিনি এসছেন উনি আমাদের নিয়ে ভালো কাজ করবেন এবং আমাদেরকে যথাযথ জায়গায় এগিয়ে নিয়ে যাবেন।
মার্চেন্ট ব্যাংক থেকে আমরা একটা মানে পুঁজিবাজারের একটা সহায়ক ভূমিকা থাকবে বলে আমরা আশা করছি এবং পুঁজিবাজারের ইয়ে হোক। আর আমাদের খুব বেশি আলোচনা করার সময় নাই। আমি মিনা ভাই আপনার কাছ থেকে বিশেষজ্ঞ এবং পুঁজিবাজারের সঙ্গে অনেক দিন ধরে সম্পৃক্ত, এখন আপনি যদি কিছু উপদেশ দেন যে পুঁজিবাজারের এই মুহূর্তে আমাদের রেমেডিগুলো কি? না, রেমেডি তো আমি আমাদের আলোচনার ভিতরে কিন্তু জিনিসগুলো চলে আসছে। রেমেডি এক নম্বর হচ্ছে যে আমাদের বিনিয়োগের জন্য একটা উদার মনোভাব সৃষ্টি করতে হবে, বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে। তারপরে মার্চেন্ট ব্যাংকগুলি তাদের ক্যাপিটাল, নিজেদের ক্যাপিটাল বাড়াতে হবে, এটা তো আলোচনা করলাম। আর একটা হলো যে মিউচুয়াল ফান্ডগুলি আমাদের একেবারে মৃত অবস্থায় পড়ে আছে, এখানে এদেরকে চাঙ্গা করার জন্য আমার মনে এখানে একটা ইভ্যালুয়েশন হওয়া দরকার যে আসলে আমার মিউচুয়াল ফান্ডগুলো কী অবস্থা আছে, এদের প্রবলেমগুলো কী, এগুলি একটা স্টাডি করে তাদেরকে কিভাবে আবার বাজারে নিয়ে আসা যায় সেটা একটা করা যেতে পারে। তা আমার মনে হয় এই বিষয়গুলি করলে তখন মানুষের আস্থাটা ফেরত আসবে। তবে এটা ছাড়াও এই আস্থা ফিরিয়ে আনার জন্য এই দেখেন বাংলাদেশ ব্যাংক অনেকদিন আগে 900 কোটি টাকা একটা রিফাইন্যান্সিং প্রজেক্ট দিল, এবং এটা তো এটা হলো ওটা হয়েছে কি স্যার, ওটা দিয়ে যেটা হয়েছে আমরা যারা নিয়েছি 3 মাস পর পর আমাদেরকে সার্ভিস করতে হচ্ছে। তো আমরা সার্ভিসটা করবো কোত্থেকে? শেয়ার, এক্সিস্টিং শেয়ার বিক্রি করে করব। যে শেয়ারটার ভ্যালু ছিল 3 কোটি টাকা, ওটা আমি 1 কোটি টাকায় বিক্রি করে তাদেরকে লয়ার দিচ্ছি। আমরা ক্লায়েন্টদেরকে লোন দিয়েছি, কিন্তু ক্লায়েন্ট তো সেটা দিচ্ছে না। ক্লায়েন্ট দিবে কোত্থেকে? তার ওই মান্থলি 3 মাস পর পর তার টাকা দেওয়ারই টাকা নেই। এখন এই জন্য আমি যেটা মনে করি আবার একটা উদ্যোগ নেওয়া উচিত, সেই আমরা 2010-এ যেরকম নিয়েছিলাম বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, আবার বাংলাদেশ ব্যাংকে নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ, এই যে সমন্বয় কমিটি যেটা যে মানে রিকমেন্ডেশনটা ছিল সাধারণ মানুষের কাছ থেকে বিনিয়োগকারীদের এবং তদন্ত কমিটির থেকে, যে একটা সিকিউরিটি এক্সচেঞ্জ, বাংলাদেশ ব্যাংক, ব্যাংকার্স অ্যাসোসিয়েশন সবাইকে নিয়ে, আপনাদের মতো এক বিশেষজ্ঞদেরকে নিয়ে একটা কমিটি করে আলোচনা থাকবে এবং এটা প্রতি মাসে একটা আলোচনা করবে, কোঅর্ডিনেশন থাকবে। তাতে হয়তো কি একটা যিনি জানতে পারতো যে ব্যাংকগুলোর প্রবলেম কোথায়, সিকিউরিটি এক্সচেঞ্জ তার রেগুলেশনে কোনো প্রবলেম আছে কিনা। বাংলাদেশ ব্যাংক বলতো যে আমার এই আইনের আমি এই ফাঁক বাড়িতে পারতেছি না, আইনের কোথাও সংশোধনী আনতে হবে। এবং সাধারণ বিনিয়োগকারীদের রিপ্রেজেন্টেটিভ জানতো, তাদের বক্তব্য তারা রাখতে পারতো যে আমরা আমাদের স্টক মার্কেটে বিনিয়োগ করতে গিয়ে আমাদের এই অসুবিধায় ভোগ করতেছি। এই জিনিসগুলো সমন্বয় হচ্ছে না মনে হয়। একটা খুব ইন্টিগ্রেটেড সমন্বয় যেটা দরকার, এটা কিন্তু এখন অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়েছে। তার কারণ এভাবে যারা মানে ক্ষুদ্র বিনিয়োগকারী বা ইন্ডিভিজুয়াল বিনিয়োগকারী তারা যদি বাজারে না আসে তাহলে কিন্তু আপনি এরা কিন্তু বাজারের অলংকার, এরা আসতেই হবে এবং থাকতেই হবে। আমার সেই 35 লাখ বিনিয়োগকারী কই গেল? তাহলে এদেরকে তো বাজারে আনতে হবে। এই 16 কোটি লোকের দেশে 35 লাখ বিনিয়োগকারী কিন্তু খুব বেশি না। আমরা দেখেছি উন্নত দেশে সবাই কিচেনে বসে বসে মহিলারা আমরাও টেলিফোনে করতে পারবেন, কিন্তু আমাদের তারপরেও কিন্তু আমাদের আসল কথা আমি যে জিনিসটা আপনার সঙ্গে প্রশ্ন করতে চাচ্ছিলাম যে আমরা ডিমিউচুয়ালাইজেশনের পরে আমরা ব্রোকাররা অ্যাজ ওয়েল এজ সারা দেশবাসী আশা করছিল যে আমাদের স্টক মার্কেট একটা অন্যরকম কিছু চেহারা দেখবে। আমরা কিন্তু সেটা কোনো কিছুই দেখিনি। আমরা দেখি নাই একমাত্র ইকুইটি চলতেছে, আমাদের ডেরিভেটিভসের কোনো কিছু দেখি নাই, আমরা অপশন কিছু দেখি নাই, আমরা এই ইকুইটি মার্কেটের বাইরে কোনো কিছু দেখতেছি না। এবং পুঁজিবাজার যারা চালাচ্ছেন তারা যে খুব বেশি একটা চিন্তা করতেছেন অন্য কিছু দেওয়ার দিকে যাওয়ার জন্য, পুঁজিবাজারকে আরও বড় করার জন্য, আরও ভাইব্রেট করার, এরকম অ্যাক্টিভিটিস আমার মনে হয় মানে ডিমিউচুয়ালাইজেশনের পরে মানুষের যেটা এক্সপেকটেশন ছিল সেটা বোধহয় পূরণ হচ্ছে না। এটা একেবারেই হচ্ছে না। কারণটা হলো যে আসলে ডিমিউচুয়ালাইজেশনের যে পদক্ষেপগুলো তার একটা বিরাট পদক্ষেপ, কিন্তু আপনাদের যে স্ট্র্যাটেজিক পার্টনার যেটা নিয়ে আসার কথা ছিল ওটা খোঁজা হচ্ছে, কিন্তু ওইটা এখনো কিন্তু হয়তো খুঁজে পাওয়া যাচ্ছে না। ওরা কিন্তু একটা বিরাট ভূমিকা পালন করবে, তাই না? এবং সেই স্ট্র্যাটেজিক পার্টনার কারা হবে সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এইটাই যদি আবার ধরেন আমার এইখানে কিছু অনেক পয়সা করি আছে লোকজন আছে, তারা বিনিয়োগ করলো কিন্তু বিনিয়োগের সম্পর্কে তাদের ধারণা অতটা নেই, তাহলে কিন্তু জিনিসটা ওরকম হবে না। অর্থাৎ ভেরি প্রফেশনাল
স্ট্র্যাটেজিক পার্টনার ভাই আমার আর সময় দিতে পারতেছি না, আমাকে আর সময় দেওয়া হচ্ছে না, আমরা আলোচনা এখানে শেষ করছি। আপনার কাছ থেকেও বিদায় নিচ্ছি, কারণ আপনারা প্রিয় দর্শক, আমরা অনেকক্ষণ আলোচনা করলাম, আপনাদের কথাও তুলে ধরলাম, আমরা আমাদের কথা বললাম, আমরা পুঁজিবাজারকে কীভাবে দেখতে চাই, আজকের পুঁজিবাজার কী অবস্থায় আছে ইত্যাদি নিয়ে আলোচনা করছি। আমরা আশা করছি পুঁজিবাজারে গতি পাবে, আমরা আশা করছি আগামী দিনগুলো অন্তত পুঁজিবাজার ভাইব্রেন্ট হবে, এই আশা ব্যক্ত করে আপনাদের সবার কাছে বিদায় নিচ্ছি। আমি মুস্তাক সাদেক, ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।